আগামীর বাংলাদেশ গঠনের পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তারা। গত কয়েক সপ্তাহ থেকেই বেড়ে চলছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা। প্রয়োজনে জেল জীবনকে মেনে নেবেন, তবুও দেশেই ফিরতে চান হাসিনা। একটা প্রবাদ রয়েছে, ভিক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের মতন নরেন্দ্র মোদীর মতন বেশি লাফালাফি করেনি, বেশি কথা বলেনি। সে এমন এক খেলা দেখিয়েছে যেখানে নরেন্দ্র মোদী সহ ভারত একেবারেই চুপ হয়ে গিয়েছে, কোনো কথা বলার সাহস পাচ্ছে না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। এমনটা জানিয়েছে গণমাধ্যমে। আজকের এই ভিডিওতে প্রমাণ এবং বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এরকম লাইভ নিউজ পেতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির উপরে যে গুরুত্বপূর্ণ মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে, অত্যন্ত সুন্দর সফলভাবে এই মত বিনিময় শেষে এখন সাংবাদিক বন্ধুদের সামনে, গণমাধ্যমের সামনে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে ব্রিফ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। মেহরবানি করে আপনারা একটু নীরব থাকবেন, ব্রিফিংটা যাতে সুন্দর পরিবেশে হতে পারে। এখন সাংবাদিক বন্ধুদের সামনে আজকের মত বিনিময় সভার উপরে ব্রিফ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে আজকের এই ব্রিফিংকে স্বাগত জানিয়ে আমি সংক্ষেপে দুটি কথা বলতে চাই। আপনারা কালকে সকল গণমাধ্যম এই সংবাদ পরিবেশন করেছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সমস্ত দলের জাতীয় নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছিলেন। আমরা সেখানে এসেছিলাম। দল মত আমাদের ভিন্ন, আদর্শ আমাদের ভিন্ন, পথ আমাদের এক। পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশ আমাদের সবার, শুধু রাজনৈতিক দল না, আমাদের সকলের, জনগণের একটা বিশেষ অংশ আপনারাও, এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো না থাকতে পারে, কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক ছিল। এই জন্য সেই ভূমিকার জন্যও আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশ গঠনের পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তারা আমাদের প্রতিবেশী। আমরা তাদের সাথে সব প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 অগাস্টে এই 24 সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে, যেমন মত বিনিময় হয়েছে, ছাত্র সংগঠনগুলোর সাথে হবে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে, আপনাদের সাথে হবে। আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে। এই সমস্ত অংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে। আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব। আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি, এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। এটা যে রূপ নিয়েই আসুক, সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ। এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি। আরও অনেকগুলো বিষয়ে কথা হয়েছে। আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বুঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী, আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে। এই বিষয়গুলো তো আসবে, অবভিয়াসলি আসবে। তো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। আমরা আশা করছি জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব। চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট এবং মজবুত থাকবে। চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও প্রিয় দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে ছোটখাটো কথা হলেও সেটা নিয়ে কোনো কনসেনসাস হয় নাই বা ব্যাপকভাবে কোনো আলোচনা হয় না। গত 15 বছরের রুটিন জীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাসিনা। একাকী নিঃসঙ্গ জীবনে দিন দিন তার হতাশা বেড়েই যাচ্ছে।
যারা তার সঙ্গে ক্ষণিকের জন্য দেখা সাক্ষাতের সুযোগ পাচ্ছেন তাদের কাছে এমন হতাশার কথাই জানান দিচ্ছেন হাসিনা। প্রয়োজনে জেল জীবনকে মেনে নেবেন, তবুও দেশেই ফিরতে চান হাসিনা। এমন খবরই ভারতের আনাচে কানাচে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ভারতে খুব বেশি যে ভালো নেই হাসিনা, সেটা আঁচ করা যাচ্ছে ভারতীয় সমাজ পাতার বয়াতে। একাকী নিঃসঙ্গ জীবন আর কত ভালো লাগে, ইয়োগা আর বই পড়ে কতটা সময় কাটানো যায়, এ যেন সাজাবিহীন জেল জীবন। পরিস্থিতি বিবেচনায় দেশ ছাড়লেও এখন তার মনে উকি দিচ্ছে নানা কল্পনা। একে তো নেতাকর্মীদের রেখে পালিয়ে যাবার অভিযোগ, তার উপর একের পর এক হত্যা মামলা। কি করবেন ভেবে কুল পাচ্ছেন না তিনি। ভারত সরকারও যে তাকে খুব বেশি মূল্য দিচ্ছে তা না, স্রেফ সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সুরক্ষায় রাখা হয়েছে তাকে। পালিয়ে যাওয়ার 4 মাস হাসিনা ইস্যুতে ভারতও কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় হতাশা নিয়েই বাংলাদেশে ফেরার ভাবনাটি মাথায় বেশি ঘুরপাক খাচ্ছে বলে ধারণা করছেন ভারতীয় বিশ্লেষকরা। দেশে ফিরে জেলে থাকতে হলেও দেশে আওয়ামীপন্থীদের ভালোবাসা অন্তত পাওয়া যাবে, এমনটাই নাকি ভাবছেন হাসিনা। ভারতে কার্যত হাসিনা যে অবস্থায় আছেন সেটা জেল জীবনের চেয়ে খুব বেশি স্বাধীন নয়। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের জেলে তিনি যে ডিভিশন পেতেন তাতে ভারতের সুযোগ সুবিধার চেয়ে কম কিছু হতো না, বরং বাড়তি হিসেবে তিনি নেতাকর্মী আর স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করে প্রয়োজনীয় নির্দেশনা নিতে পারতেন, এমনটাই বলছে ভারতে অবস্থানরত দেশি বিদেশি বিশেষজ্ঞরা, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ফিরতে চাইলেই কি হাসিনা তা পারবেন? এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে ক্ষোভ বিক্ষোভ চলছে, তাদের দলীয় সংগঠনও ছত্রভঙ্গ। শেখ হাসিনার বয়স আজকের চেয়ে 10টা বছর কম হলে তবু হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এখনো প্রত্যাশা করছেন তাদের নেত্রীর দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন তারা কিন্তু এখনই অতটা আগ বাড়িয়ে ভাবতে রাজি নয়। সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার কথায়, পিচ এখন প্রতিকূল, বল উল্টাপাল্টা লাফাচ্ছে। এরকম সময় চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে। এখন বরং ধৈর্য দেখানোর সময়, ফলে প্রতিপক্ষের সবুজ বলের জন্য অপেক্ষা করাটাই শ্রেয়। রাজনীতির উইকেটে পোর খাওয়া ব্যাটার শেখ হাসিনাও নিশ্চয়ই এটা জানেন এবং সে অনুযায়ী উপযুক্ত সুযোগ এলে তবেই সেটা কাজে লাগাবেন। 5 আগস্ট চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রাবিরতি। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কে টানাপোড়েন এবং এখানে যে বরফ জমা হয়েছে সম্পর্কের ক্ষেত্রে, এর মধ্যে হুট করে পাকিস্তান একটা নিয়ামক শক্তি হিসেবে বাংলাদেশে হাজির হয়েছে। আপনারা সবাই জানেন যে পাকিস্তানের জাহাজ, বাণিজ্যিক জাহাজ এখন সরাসরি বাংলাদেশে আসছে, যেটা আগে কল্পনাও করা যেত না। এখন তারা অনেক নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছে করাচি থেকে, কিন্তু ভারতীয় মিডিয়া থেকে শুরু করে এদেশে যারা ভারতপন্থী লোকজন আছে তারা প্রচার করছে যে পাকিস্তান থেকে সেই জাহাজ ভরে ভরে অস্ত্র আসছে এবং এই অস্ত্র দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করা হবে, এখানে জঙ্গি সৃষ্টি করা হবে, এই ধরনের অপপ্রচার চলছে। কিন্তু তারপরে বাস্তবতা হলো যে পাকিস্তান এখন বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। আমাদের দেশে যে পাকিস্তান লবির লোকজন আছে, মানে প্রথম থেকে এই দেশে পাকিস্তান লবির যেমন লোকজন ছিল, আছে, আমেরিকার লবির লোকজন ছিল, যারা বাংলাদেশের যে কোনো স্বার্থ দরকার হলে জলাঞ্জলি দিয়ে আমেরিকার জন্য কাজ করে থাকে। এদেরকে সিআই এজেন্ট বলা হয়, আমেরিকার দালাল বলা হয়। আবার অনেকে দেখা যাচ্ছে দালালও নয়, ঠিক এমন একটা পর্যায়ে হয়তো বছরে 1 বার বা 2 বার মার্কিন দূতাবাসের যে কোনো অনুষ্ঠানগুলো হয় সেখানে এদেরকে দাওয়াত করা হয়, তারা 1 কাপ চা খেয়ে আসে, একটু নাস্তা করে আসে, এতে তারা খুব খুশি এবং আমেরিকার পক্ষে তারা কথা বলতে থাকে। একইভাবে রাশিয়ার দালাল আছে আমাদের দেশে, তারপরে বিভিন্ন দূতাবাসের দালাল আছে, পশ্চিমা দূতাবাসগুলো আছে, তাদের একটা লিস্টেড যাকে বলা হয় পেটোয়া বাহিনী। আমাদের এই সমাজের সাংবাদিক, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প সাহিত্য সব ক্ষেত্রেই এদের একটা পেটোয়া বাহিনী আছে। এদের সংখ্যা সাকুল্যে 100 থেকে 150। তো তারা এই বিভিন্ন দূতাবাসের অনুষ্ঠানে যাবে, সেখানে খাওয়া দাওয়া করবে এবং ওই সকল ছবি আবার ঘরে টানিয়ে রাখবে, ফেসবুকে দিবে এবং তারা যে ওই সকল দেশের খুব একেবারে বিশাল ইনফ্লুয়েন্সার, তাদের কথা মতো ভিসা হয়, তাদের কথা মতো ইত্যাদি হয়, এগুলো নিয়ে অনেকে যাকে বলা হয় যত রকম টাউটারি আছে, বাটপারি আছে, তাতে করেই কিছু কিছু লোক আছে নাম ফুটানোর জন্য চেষ্টা করে, কিছু কিছু মানুষ নিজেদেরকে অভিজাত বানানোর চেষ্টা করে,
অথবা ওই ধরনের একটা ভিজিটিং কার্ড ছাপিয়ে হয়তো দেখা গেল অখ্যাত ইথিওপিয়া আর বা ইথিওপিয়া তো নাম করা এখন দেশ, আফ্রিকার কোনো অখ্যাত একটি দেশের বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল, এরকম কতগুলো ডিপ্লোম্যাটিক পোস্ট আছে। তো এরকম হয়ে তারা কার্ড ছাপিয়ে সচিবালয় যাবে, বাংলাদেশ ব্যাংকে যাবে, দালালি ফালালি করবে, এরকম অনেক লোকজন আছে। তো বাংলাদেশে ইসরায়েলের এজেন্ট আছে, মোসাদের এজেন্ট আছে। তো এই সকল এজেন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাম্প্রতিককালে 3টি দেশের এজেন্টকে আমরা দৃশ্যত অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশে একেবারে পোয়া 12 হলো আমেরিকান যারা এজেন্ট, আমেরিকার যারা দালাল, এই মুহূর্তে তাদের একেবারে বলতে গেলে কি বলবো, পোলাও কুরমা ছাড়া এখন তারা কোনো কিছু খাচ্ছে না, ঘি মাখন মধুতে তাদের জীবন সয়লাভ হয়ে গেছে। এই মুহূর্তে সবচেয়ে দুরবস্থার মধ্যে আছে যারা ভারতীয় দালাল, ভারতের এজেন্ট বা ভারতের তাবেদার, ভীষণ রকম খারাপ একটা অবস্থার মধ্যে তারা আছে। আর দীর্ঘদিন ধরে যারা ওই যাকে বলা হয় পাকিস্তানের দালাল ছিল, তারা এই সময়টিতে এসে খুব ছটফট করছে। মানে নতুন পানি যখন আসে তখন দেখবেন যে অনেক মাছ সেই নতুন পানিতে গজায়, এবং কিছু কিছু মাছ, পুঁটি মাছ, তারপরে অন্যান্য ছোট ছোট মাছগুলো খুব লাফাতে থাকে, পানির উপরে লাফাতে থাকে, ওই মাছগুলো লাফাতে থাকে, নতুন পানির গন্ধে তারা মাতোয়ারা হয়ে যায়। এখন পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের যারা দোসর দালাল তাবেদার, এই মুহূর্তে তাদের যে দাপট বাংলাদেশে, এটা কেবলমাত্র আমাদের যে দৃষ্টিকটু তা নয়, এটি পশ্চিমাদেরকেও কিন্তু ভীত সন্তুষ্ট করে ফেলছে। তো যাই হোক, সেই যারা পাকিস্তানের দালাল তাবেদার রয়েছেন, তারা এই পাকিস্তানের মহত্ব, পাকিস্তানের প্রয়োজনীয়তা, তারপরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব হলে আমরা ভারতকে কিভাবে সাহায্য করব, এগুলো বিভিন্নভাবে মার্কেটিং করার, ব্র্যান্ডিং করার, এস্টাবলিশ করার, এখানে মার্কেটিং, ব্র্যান্ডিং, এস্টাবলিশ করার যে 3টা শব্দ ব্যবহার করলাম। আপনারা যারা মার্কেটিংয়ের ছাত্র বা আপনারা যারা ব্যবসা বাণিজ্য বুঝেন, তারা জানেন যে 3টি শব্দের গুরুত্ব কতখানি। এই কাজটি তারা কিন্তু আলটিমেটলি করে ফেলেছে পাকিস্তানের দাবিদাররা। পাকিস্তানের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকতে হবে। পাকিস্তানের পণ্য ভারতের চেয়ে ভালো এবং সস্তা। ভারতে চিকিৎসাতে না গিয়ে বা ভারতে ভ্রমণ করতে না গিয়ে আমরা যদি পাকিস্তানে ভ্রমণ করতে যাই, এটা কতটা সাশ্রয়ী, কতটা আরামদায়ক, এই জন্য সামাজিক মাধ্যমে নানা রকম ভিডিও ক্লিপ সেখানে ছেড়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের নৈসর্গিক দৃশ্য, তারপরে সেখানকার নারীদের সৌন্দর্য, স্ট্রিট ফুড থেকে শুরু করে পর্যটনের অন্যান্য যে সকল আকর্ষণীয় বিষয়াদি থাকে, এগুলো ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। আর যেটি করা হচ্ছে সেটি হলো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সরাসরি বিমান যোগাযোগ, ভাড়া কমানো, এবং এখন পাকিস্তানে যেতে হলে বাংলাদেশের যারা লোকজন, তারা অনলাইনে ভিসা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে, এবং তাদেরকে কোনো ভিসা ফি দিতে হবে না। এটি পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন, তিনি যথেষ্ট তৎপর। আগে একসময় ভারতের রাষ্ট্রদূত যেভাবে সব জায়গায় যেতেন, তার চাইতে এখন উনি অনেক গতিময়তা নিয়ে, স্বাচ্ছন্দ্যতা নিয়ে, আনন্দ চিত্তে বেগম জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, জামাতের লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন, বিভিন্ন বুদ্ধিজীবী থেকে শুরু করে সাহিত্যিক, সাংবাদিক, সবার সঙ্গে তারা যোগাযোগ করে এই মুহূর্তে তারা যেটা বোঝাতে চাচ্ছে যে যদি ভারত সত্যিকার অর্থে বাংলাদেশের সাথে কোনো কিছু করে, পাকিস্তান সেখানে তাদের সর্বশক্তি নিয়ে বাংলাদেশের পাশে থাকবে। পাকিস্তানের যারা মিডিয়েটর এই মুহূর্তে আছেন বাংলাদেশে, তারা অনেকে বলার চেষ্টা করছেন যে পাকিস্তান থেকে আমাদের আসলে এয়ারক্রাফট ক্রয় করা উচিত, যুদ্ধ বিমান ক্রয় করা উচিত, এবং পাকিস্তানের হাতে, চীন এবং পাকিস্তানের যৌথ প্রযোজনায় তাদের হাতে যে অত্যাধুনিক বোমারু বিমান রয়েছে, যেটি আমেরিকান F-35, আপনারা জানেন যে এটা F-16 দিয়ে শুরু হয়েছিল। আমেরিকার যে বোমারু বিমানগুলোর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ এবং ভয়ঙ্কর যে বিমানগুলো, তার মধ্যে যে F সিরিজের 16 দিয়ে যেটা শুরু হলো, এখন এটার একদম লেটেস্ট হলো F-35। তো এই F-35 এর সমপর্যায়ের এয়ারক্রাফট এখন পাকিস্তান তৈরি করছে চীনের যৌথ প্রযোজনা, এবং সেটি বাংলাদেশে তারা দিতে চায় এবং বাংলাদেশ সেগুলো আনতে চায়। এবং আমরা আমাদের দেশে MiG-29 আছে, রাশিয়া থেকে অনেক আগে আমরা কিনেছি, যেহেতু এগুলো উড়ানের মতো জায়গাও নাই। একটা মিগের যে গতি এবং এত দ্রুত গতির যে এটা উড্ডয়ন করে আধা ঘন্টা যদি উড্ডয়ন করতে হয়, তাহলে আসলে ভারতের আকাশ সীমা কিংবা আন্তর্জাতিক জলসীমা বঙ্গোপসাগর এটা অতিক্রম হয়ে যায় মুহূর্তের মধ্যে। এবং এগুলো মেনটেন করা থেকে শুরু করে এগুলো রক্ষণাবেক্ষণ প্রচুর কষ্ট। তো এইগুলো রাশিয়া থেকে আনা হয়েছিল, তখনই বলা হয়েছিল যেগুলো আসলে আমাদের দরকার নেই, মূলত এখানে একটা কেনাকাটার মাধ্যমে ডিল করার জন্য, বিশাল একটা ডিল করার জন্য এই কাজগুলো করা হয়েছে। একইভাবে বিগত আমলে, অর্থাৎ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন কোরিয়া থেকে দায়ু কোম্পানির
ওখান থেকে একটা যুদ্ধ জাহাজ কেনা হয়েছিল অনেক টাকা দিয়ে, এবং সেখানে প্রায় 800 কোটি টাকা চুরি করা হয়েছিল এবং সেই মামলা তখন হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 96,100 সনে, তখন আব্দুল আল মিন্টু সাহেব ছিলেন আওয়ামী লীগের, এবং তিনি এটা নেগোশিয়েট করেছিলেন এবং তিনিও সেই মামলার সঙ্গে ছিলেন, এবং তিনি ওই মামলায়, যদি এখন আব্দুল আল মিন্টু বিএনপিতে আছেন, তো এরকম তখন বলা হয়েছিল যে বাংলাদেশের মতো একটা দেশের আসলে এই মুহূর্তে ওইরকম যুদ্ধ জাহাজ দরকার নেই, শুধুমাত্র টাকা কামানোর জন্য এটা করা হয়েছে। এখন সেই যুদ্ধ জাহাজটি কোথায় আছে, ফ্রিগেটটি কোথায় আছে, আই ডোন্ট নো, বা এই কোম্পানি সেটি কোথায় আছে। কিন্তু এরশাদ আমলে অনেকগুলো গানবোট কেনা হয়েছিল জাপান থেকে মারুবিনি কোম্পানির মাধ্যমে। তো সেই মারুবিনি কোম্পানি তখন প্রচুর ঘুষ দিয়েছিল, এবং সেটা নিয়ে এরশাদ সাহেবও সেই মামলার আসামি ছিল। তো সেই মামলার অবস্থা কি আমি জানি না, এবং সেই ঘুষ কত কোটি টাকা ওই সময় লেনদেন হয়েছিল সেটাও জানি না, আর সেই বোটগুলো এখন কোথায় আছে তাও জানি না। একইভাবে চীন থেকে আমরা একটা সাবমেরিন কিনেছি, ভারত বলেছে যে এই সাবমেরিন পুরনো সাবমেরিন, আর বাংলাদেশের যারা লোকজন বলেছে বাংলাদেশের সাবমেরিন চালানোর মতো কোনো জায়গা নেই, বিকজ এটি আমাদের যে ড্রাফট আছে বঙ্গোপসাগরে, এখানে এটা চালানো সম্ভব নয়। আর বাংলাদেশের যে জলসীমা, এটা একটু অতিক্রম করলেই ভারতের যে সাবমেরিন, ভারতের যে যুদ্ধজাহাজ, এটাকে এমনভাবে তাড়া করে বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দেয়, ফলে এই সাবমেরিনে যে ইনভেস্ট করা হয়েছে বা এটা রক্ষণাবেক্ষণ যেটি হয়েছে, এটা রীতিমতো শ্বেতহস্তি বাংলাদেশের দরকার নেই, শুধুমাত্র চীনের কাছে কিনে কমিশন খাওয়ার জন্য এই কাজগুলো করা হয়েছে। তো এই যে অতীতের যে কথাগুলো, সেই কথাগুলো বললাম এই কারণে যে এখন আবার নতুন একটা বিমান ঘাঁটি নির্মাণ, সেখানে 50টা বিমান রাখা হবে জয়পুরহাটে, এবং সেখানে আবার পাকিস্তানি বিমান দ্বারা এগুলোকে সুসজ্জিত করা হবে, এবং এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকার ক্রয় হবে, এবং সেগুলো কমিশন খাওয়ার জন্য নিঃসন্দেহে অনেক অনেক বড় বড় মানুষ হা করে বসে আছে। আর এগুলো প্রচার করার জন্য যারা দালাল ফালাল আছে, তারাও কিন্তু বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট আলটিমেটলি তারা নিয়ে বসে আছেন। তো এই যে একটা রাষ্ট্রযন্ত্রের যে চাণক্য নীতি কিংবা ম্যাকিয়াভেলির যে থিওরি, সেগুলো চলছে বাংলাদেশে। মরার উপর খাওয়ার ঘা, আমাদের এখন অর্থনীতি ভঙ্গুর, অনেক বড় বড় শিল্প কারখানা যারা আওয়ামী লীগ নিয়ন্ত্রিত করতো তারা নেই, ব্যাংকগুলো লুট হয়ে গেছে, কিন্তু তাতে কি, শেয়ার মার্কেট লুট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। নতুন যারা আছে তারা এই মরার উপর খাওয়ার ঘা দিচ্ছে। আমরা একটা সময় বিখ্যাত ডাকাতের কাহিনী শুনেছিলাম, নিজাম ডাকাত বা অন্য কেউ, তো সেখানে কাহিনীটি এরকম ছিল যে সে 99টি খুন করেছে। তো 99টি খুন করার পর তার অনুশোচনা হলো যে সে আর খুন করবে না, সে এখন ভালো হয়ে যাবে। তো এই কথা স্মরণ করে করে সে যখন যাচ্ছে, তখন হঠাৎ দেখলো যে এক মন্দ ব্যক্তি কবর খুঁড়ছে। তো সে কবর, ওখানে সে দাঁড়ানোর পরে সে দেখলো দূর থেকে যে ব্যক্তি কবর খুঁড়েছে, সে কবর থেকে মৃত লাশ আনলো, একজন সুন্দরী মহিলার লাশ মারা গেছে, এবং সে মহিলাটিকে ধর্ষণ করার জন্য উদ্রেক হলো, অর্থাৎ সে লাশকে ধর্ষণ করবে। এই দৃশ্য দেখে সেই যে খুনি সে বলল যে তওবা পরে হবে, আগে এটাকে খুন করে 100টা পূর্ণ করি। যাই হোক, সে করলো কি, তাকে খুন করে ফেললো, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন, গল্পের কথা এগুলো, কোরআন হাদিস নয়, তার এই মন মানসিকতা এবং তার আমল দেখে এতটা খুশি হলেন যে তাকে একেবারে ওলি আল্লাহ বানিয়ে দিলেন। এবং আমরা ছোটকালে একটা কি নিজামুদ্দিন আউলিয়া বা নিজাম ডাকাত থেকে নিজামুদ্দিন আউলিয়া, এরকম আমরা ছোটকালে সেই গল্প শুনেছি, সত্য হোক মিথ্যা হোক, এটা রূপক হোক, কিন্তু এটাই বাস্তবতা। এখন আসলে বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা ব্যাংক থেকে টাকা লুট করছে, এই মুহূর্তে যারা শেয়ার মার্কেট থেকে টাকা লুট করছে, তাদের নিষ্ঠুরতা, নির্মমতা, পাষণ্ডতা, অমানসিকতা, এটি বলতে গেলে ওই যে একটা মৃত নারীকে কেউ যদি ধর্ষণ করতে যায়, তার সাথে যদি যৌন সঙ্গম করতে যায়, ওটা যতটা ঘৃণিত, নিন্দিত, ঠিক তদ্রুপ। আমরা এখন বাংলাদেশ শেষ হয়ে গেছি, তারপরেও এখন এখান থেকে প্লেন বিক্রি করতে হবে, এখান থেকে যুদ্ধ বিমান বিক্রি করতে হবে, এখান থেকে এয়ারবেস তৈরি করতে হবে, এরকম নানা রকম পরিকল্পনা করে যারা ফন্দি ফিকির করছে, এতে বোঝা যাচ্ছে যে জাতি হিসেবে আমরা আসলে কতটা খারাপ। তো যে কথা বলছিলাম যে আমরা তো খুব আবেগপ্রবণ, গায়ের রং সাদা দেখলে আমরা তাদেরকে সাহেব বলি, একটু উর্দুতে কথা বললে বা আরবিতে যদি কেউ একটু কথাবার্তা বলতে বলে আমরা তাদেরকে শায়ক বলি, আমরা তাদেরকে শায়ক বলি। যারা একটু ওয়াশ করতে পারেন, অনেকে 5 পাশে করেননি, 5 পাশে করেনি, তারা হয়তো দেখা গেল যে কোরআন শরীফে হিফজ করেছেন, কিছু আয়াত মুখস্থ আছে, কিছু গল্প কাহিনী মুখস্থ আছে। এখন এরকম মানুষ যখন কোথাও ওয়াজ করতে যান, তার নামের আগে 100টা উপাধি। সেই কি উপাধি? আলা হজরত, জিন্নুরাইন, নওয়াজুবিল্লাহ মিন জালেক, তো আলা হজরত, কুতুবে রব্বানি, এরকম হাজার রকম, দরিয়ায় বুরহানি, এরকম নানা রকম তাদের যাকে বলা হয় উপাধি দিয়ে এরপরে আমাদের জনগণকে বিভিন্ন রকম গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী শুনিয়ে তাদেরকে আবেগপ্রবণ করা হয়। তো এখনও পাকিস্তানের ব্যাপারে আমাদেরকে সেভাবে একটি আবেগপ্রবণ করার জন্য নানা রকম
প্রচার এবং প্রোপাগান্ডা সামাজিক মাধ্যমে চলছে, এবং তারই একটা প্রোপাগান্ডা দেখলাম যে একটা ভিডিও বেশ ভাইরাল হয়ে গেছে, যেখানে পাকিস্তানের বেশ কয়েকজন জনগণ যারা বাংলাদেশ নিয়ে ভীষণ রকম উদ্বিগ্ন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।